হতে পারে। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে, যার জন্য সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষ থেকে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান ফুয়াদ ভুইয়া গত 19 আগস্ট একটি রিট করেছিল, কিন্তু আদালত তা বাতিল করে দেন। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমীচীন হবে না। এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার কার্যক্রম এখনো চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলো এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। আজ শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র ও যুব সমাজের আন্দোলন, বৈষম্য বিরোধী সমাজ গঠনে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন ভাষণে। বাংলাদেশের এই গণঅভ্যুত্থানে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে এমন বক্তব্য দিতে পারেন। বাংলাদেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল, সেটিরও বর্ণনা দেবেন তিনি। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন তার ভাষণে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে। কাউকে পিছিয়ে রাখা নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা। অধিবেশন শেষে আজ ঢাকার পথে রওনা হবেন ডক্টর ইউনূস। কাদেরের ছিল 11 চেলা, বিআরটিএতে চলত টাকার খেলা, ঘুষ, বাণিজ্য, নির্যাতন সবই ছিল ওপেন সিক্রেট। ফিটনেস, লাইসেন্স সব খাতই ছিল দখলে। দেশের সড়ক নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এর নিজের নিয়ন্ত্রণ ছিল অন্যদের হাতে। এ সংস্থায় অনিয়ম, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, সিনিয়র কর্মকর্তাদের নির্যাতন ও জিম্মি করে টাকা আদায় সহ নানা ধরনের অপকর্মের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের 11 চেলা। এদের সবার বাড়ি নোয়াখালী। মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে বিআরটিতে যোগদান করা এসব কর্মচারী গুরুত্বপূর্ণ সার্কেলগুলোয় বদলি হয়ে চালিয়েছেন সব ধরনের অপকর্ম। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেটের প্রভাবে সেবাদাতা ও প্রতিষ্ঠানটির প্রতিটি কার্যালয় ঘুষ বাণিজ্য যেন এক প্রকার ওপেন সিক্রেট হয়ে উঠেছিল। যানবাহনের নিবন্ধন থেকে শুরু করে মালিকানা বদলি, ফিটনেস সনদ প্রদান ও রুট পারমিট পেতে প্রতিটি ধাপই দিতে হতো কয়েক গুণ অতিরিক্ত টাকা। টাকা না দিলে হেনস্থার শিকার করা হতো সেবা গ্রহীতাদের। বিআরটিএর সূত্র জানান, বিআরটিএর সাবেক চেয়ারম্যান মশিউর রহমানের আমলে তারা সবচেয়ে বেশি অপকর্ম শুরু করেন। বিআরটিএর মিরপুর সার্কেলে সবকিছু জিম্মি ছিল তাদের হাতে। বিভাগীয় পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শকরা তাদের কাছে জিম্মি ছিলেন। এসব কর্মচারীর কাছে দুর্বল ছিলেন বিআরটিএর চেয়ারম্যানরাও। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাৎক্ষণিকভাবে ঢাকায় কর্মরত কয়েকজনকে কর্মস্থল পরিবর্তন করে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। অভিযোগ রয়েছে, বিআরটিএর বর্তমান চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল দীর্ঘ সময় ওবায়দুল কাদেরের পিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এ কারণে মূলত বিআরটিএতে কাদেরের ঘনিষ্ঠদের সেভ করতেই তাদের শুধু বদলি করেছেন। এসব দুর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বিআরটিএর সাধারণ কর্মকর্তা কর্মচারীরা। আলোচিত 11 চেলার মধ্যে ওবায়দুল কাদেরের সাবেক এপিএস মোহাম্মদ সেলিম ছিলেন নিয়োগ বদলি সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক। এছাড়া বিআরটিএ ঢাকা মেট্রো 1 সার্কেলের অফিস সহকারী হাসান বিন আজাদ, অফিস সহকারী রাজীব হাসান, উচ্চমান সহকারী ইমদাদুল হক শামীম ও ঢাকা
বিভাগীয় কার্যালয়ের অফিস সহকারী শাহেদ চৌধুরী ছিলেন ঢাকার নিয়ন্ত্রক। অভিযোগ রয়েছে এই কর্মচারীরা চাকরি জীবনের শুরু থেকেই ঢাকায় রাজত্ব করে আসছেন। এদের মধ্যে ইমদাদুল হক শামীম ও শাহেদ চৌধুরী সহোদর হলেও কোটা জালিয়াতের মাধ্যমে ভিন্ন ভিন্ন জেলায় চাকরি দেওয়া হয়েছে তাদের। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একজন সহকারী পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অফিস সহকারী রাজীব হাসান ঢাকা মেট্রো 2 সার্কেলে থাকা অবস্থায় সহকারী পরিচালক গোলাম হায়দার সরকারকে নির্যাতন করেছিলেন। তবে সে সময় দায়িত্বে থাকা চেয়ারম্যান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। বিগত সময়ে বিআরটি এর অফিসগুলোয় নোয়াখালীর লোকগুলো ব্যাপক দাপট দেখিয়েছেন। দুর্নীতিতে বাধা দিলে তারা কর্মকর্তাদের হেনস্থাও করতেন। এসব বিষয়ে বারবার অভিযোগ দিলেও আমরা কোনো ফল পাইনি। এ বিষয়ে জানতে চাইলে বিআরটি এর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিআরটি নিয়ে অনেক অভিযোগ রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে সব অভিযোগ নিয়ে আমরা কাজ করছি। বিআরটি এর কয়েকজন চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অল্প কিছুদিন হয়েছে আমি দায়িত্বে এসেছি, অলরেডি পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছি। বিআরটি তে আরো অনেক পরিবর্তন আসবে। অনিয়ম দুর্নীতি রোধে আমরা কাজ করছি।